ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেশি একটা কথাবার্তা বলার মতো তেমন কিছু নাই, আপনাদের সাথে একটু শর্ট আলোচনা করার জন্যই আসলাম এবং একটা শেয়ার নিয়ে আমার খুব পছন্দ হয়েছে, শেয়ারটা খুব লুক্রেটিভ প্রাইজে আছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসা। যাই হোক, আগে একটু ইন্ডেক্সের আলোচনা করে নিই। ইন্ডেক্স ওই আগের মতোই আছে, কারেক্টিভ মুডে, এখনও ইম্পালস মুড কনফার্ম করে নাই। জানেন আজকেও নেগেটিভ হয়েছে বাজার। যাই হোক, এখন ওই আগে থেকে যেটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম আপনাদেরকে, সেটাই এখনও পর্যন্ত বলবৎ আছে। তো তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে বাজারে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন বা যে মিথটা আছে বাজারে বা যেটা প্রচলন আছে, বহুল ব্যবহৃত একটি টুলস বা একটি টেকনিক বাজারে অনেকেই ইউজ করে থাকে এবং সেটা খুব ইফেক্টিভও, কিন্তু সেটাও যে মাঝে মধ্যে ফেল করে সে জিনিসটাই আপনাদেরকে একটু ধরানোর চেষ্টা করি। স্মার্ট মানি ওরা এই টাইপের প্যাটার্ন ক্রিয়েট করে ওরা পাবলিক, আমাদের মতো সাধারণ যারা পাবলিক একটু টেকনিক্যালি সাউন্ড বা অ্যানালাইসিস করে তাদেরকেও ধোঁকা দেয়। সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, ইন্ডেক্সের এই যে ঘন্টার চার্টটা আমি নিয়েছি, 1 ঘন্টার চার্টটায়, 1 ঘন্টার চার্টে এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল। এই যে দেখেন, যদি আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আঁকানোর চেষ্টা করি, দেখেন একদম টু দ্য পয়েন্টে যদি আঁকানোর চেষ্টা করি, তাহলে এই জায়গাটাতে কি হয়েছে দেখেন, একটু দেখার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন, ইনভার্টেড, একেবারে টু দ্য পয়েন্টে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হয়েছে। এবং এইখানে দেখেন এই জায়গাটাতে কি হয়েছে, ব্রেকআউট দিয়েছে। অনেকেই এই টাইপের ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভ হওয়ার পরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। তো এই সময়ে যারা এন্ট্রি নিয়েছে এই জায়গাটাতে, তারা আলটিমেটলি ধরা, দেখেন একেবারে আলটিমেটলি ধরা। আসলে এই টাইপের প্যাটার্নের বিপক্ষে আমি না, কিন্তু এই টাইপের প্যাটার্ন দিয়েও যে স্মার্ট মানি আমাদেরকে বোকা বানায়, সেইটাই আসলে আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা এই টাইপের প্যাটার্ন ইউজ করে তারা হয়তো বা আমার কথা বুঝতে পারতেছেন, আর যারা এই টাইপের প্যাটার্ন ইউজ করেন না তারা আসলে এটা বুঝবেনও না। তো এন্ট্রি পয়েন্টটা অনেকেই এইখানে খুঁজে, হ্যাঁ, আবার অনেকেই আছে কি করে, রিটেস্টের জন্য অপেক্ষা করে, যে রিটেস্ট করে দেন যদি এইখানে টিকে যায় তাহলে সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, কিন্তু এইখানে টিকে নাই, তারা বেঁচে গেছে। বাট যারা এই ধরনের প্যাটার্ন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, তারা আলটিমেটলি এইখানে ফেসে গেছে। যাই হোক, এখন কে কোন ধরনের প্যাটার্ন ইউজ করে আই ডোন্ট নো। আমি আমারটা যেভাবে ইউজ করি, ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন, তিনটার কম্বিনেশন করেই আমি সেই টেকনিকটা অবলম্বন করি। এর মধ্যে যদি একটাও যদি আমাকে বাই সিগন্যাল না দেয় বা একটাও যদি কোনো রকম ল্যাকিংস থাকে, তাহলে সেই ইন্ডিভিজুয়াল স্টক বলেন আর ইন্ডেক্স বলেন, সেইখানে আমি যাই না, সেইখানে ট্রেড করার চেষ্টাও করি না। আমাকে অ্যাট এ টাইম তিনটার কম্বিনেশন করেই আমাকে বাই সিগন্যাল দিতে হবে অথবা সেল সিগন্যাল দিতে হবে। তো যাই হোক, যারা এই টাইপের প্যাটার্ন নিয়ে কাজ করে তারাও যে মাঝে মধ্যে ধরা খায়, সেই জিনিসটাই আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো দুনিয়াতে একটাই মাত্র পন্থা নয় যে এই টাইপের অ্যানালাইসিস করে বা এই টাইপের চার্ট প্যাটার্ন দিয়েই আপনি অ্যানালাইসিস করবেন, এমন না। আরও বিষয়গুলো আছে, সেগুলোও আপনারা একটু কষ্ট করে শিখেন, জানেন, বুঝেন, দেখবেন আপনারাও এই টাইপের জিনিস থেকে বেঁচে যাবেন। তো আমি এইখান থেকে কিন্তু বলার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এবং বলেছিও যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে এবং গন্তব্য এই যে বক্স গন্তব্য এবং গন্তব্যের দিকে আগাচ্ছে। হ্যাঁ, এইখানে টুকটাক একটু উত্থান পাথান হতে পারে, বাট আলটিমেটলি গন্তব্য এইখানেই আছে। তার যদি ব্রেকআউট করে, এই যে এই লেভেলগুলো যদি ব্রেকআউট করে, তাহলে ভিন্ন কথা, সেটা অনেক ভলিউম নিয়ে, অনেক ইনএফিসিয়েন্সি নিয়ে, সেই ধরনের সিনারিও আসলে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনারা এইটা একটু ফলো রাখবেন যে অনেক সময়ও চার্ট প্যাটার্ন আমাদের বাজারে ধোকা দেয়। এই গেল ইন্ডেক্সের আলোচনা, আপনাদের সাথে ইন্ডেক্সের একটু আপডেট দিলাম এবং কী টাইপের প্যাটার্ন তৈরি হয়েছিল এবং সেটা অ্যাক্টিভেটেড হয় নাই বা সেটা কার্যকর হয় নাই, সেটাও আপনাদের সাথে আলোচনা করলাম। আমি এখন
এখন আপনাদের সামনে ভালো একটা স্টক, ফান্ডামেন্টাল স্টক। অনেকেই আমাকে বলে যে আসলে ভাই আপনি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসই বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে দেন না, বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কথা বলেন না। তো চলেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আজকে একটু কথা বলবো। আমি যে ফান্ডামেন্টাল জানি না তা না, কিন্তু আমার হাতে খড়ি হয়েছে ফান্ডামেন্টাল দিয়ে। সো ফান্ডামেন্টাল কি জিনিস, কি কি দিয়ে বা কি কি বিবেচনা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় সেই বিষয়টাও আমি খুব ভালো করে জানি। সেটা যে জানি না একেবারে সেটা ভুল কথা, আমি জানি, বাট আমি টেকনিক্যালের উপরে বেশি প্রেফার করি বা বেশি গুরুত্ব দেই। আমি যে এখনও যদি ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি, সাথে টেকনিক্যালটা আমি রাখি। তো আজকে আপনাদেরকে একটা স্টক দেখাবো, সেই স্টকটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুই দিকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন স্টকটাতে একটু চলে যাই। এই যে দেখেন মার্কেলটাইন ব্যাংক, ব্যাংক সেক্টরের একটা শেয়ার আমার খুব ভালো লেগেছে। সেই দিন আমি অ্যানালাইসিস করতে যে এই শেয়ারটা আমার খুব চোখে পড়েছে। আমি মোটামুটি আমার কাছের যারা ছিলেন, ভাই ব্রাদার যারা ছিলেন, তাদের সাথে শেয়ারটা নিয়ে আলোচনা করেছি। ভাবলাম যে আপনাদের সাথেও একটু আলোচনা করা উচিত, আপনারা কেন এটা থেকে বঞ্চিত হবেন, সেজন্যই আজকের ভিডিওটা করা আর কি। এই যে মার্কেলটাইন ব্যাংকের দেখেন ব্যাংক সেক্টরের একটা শেয়ার এবং এ ক্যাটাগরির শেয়ার, তার মানে ফান্ডামেন্টালি এটা ভালো। দ্বিতীয়ত দেখেন এর পি রেশিওটা দেখেন 2.49, মাত্র 2.49। আমাদের বাজারে যতগুলো ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে আমার চোখে দেখা বা আমার চোখে পড়া সবচেয়ে কম পি রেশিওর শেয়ার এইটি, সবচেয়ে কম পি রেশিওর। এখন পি রেশিও কি সেটা তো আপনারা জানেন, প্রাইস পার আর্নিং রেশিও, মানে ওর প্রাইস এবং আর্নিং দিয়ে ভাগ করলে যেই রেশিওটা আসে সেটাকে বলে প্রাইস পার আর্নিং রেশিও। তো পি রেশিও সবচেয়ে কম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ইপিএস রান করতেছে 4 টাকা 5 পয়সায়। দেখেন 4 টাকা 5 পয়সার ওর ইপিএস রান করতেছে। ব্যাংকটার শেয়ারের দাম 10 টাকার ঘরে, 10 টাকার আশেপাশে, কিন্তু এর ইপিএস দেখেন, ইপিএস রান করে কততে? 4 টাকা 5 পয়সায়। এবং ইপিএস এর গ্রোথ দেখেন, ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ, সেকেন্ড কোয়ার্টারেও পজিটিভ, থার্ড কোয়ার্টারেও পজিটিভ, এবং ফাইনাল কোয়ার্টারেও আমার মনে হচ্ছে একটু ভালো আসবে। দেখছেন প্রত্যেকটা কোয়ার্টারে পজিটিভ, এবং ফাইনাল কোয়ার্টারে একটু কম দিলেও তারপরেও ইপিএস মোটামুটি 3.5 টাকার উপরে আসবে। আমি যেটা ধারণা করছি, এটা তো এস্টিমেটেড ইপিএস, তো আমি যেটা ধারণা করছি যে একটু যদি কমও দেয় তারপরও 3.5 টাকার উপরে। তো এখন ইপিএস রান করতেছে হচ্ছে কত টাকায়? 4 টাকা 5 পয়সায়। এবং এটা একটা ডিসেম্বর ক্লোজিং শেয়ার, সামনের ডিভিডেন্ড আছে, মার্চ এপ্রিল মাসের ডিভিডেন্ড চলে আসবে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এইটার ন্যাভ কত, নেট অ্যাসেট ভ্যালু কত? 26 টাকা 12 পয়সা। মানে এর সম্পত্তি আছে হচ্ছে 26 টাকা 12 পয়সার। শেয়ারটা পাচ্ছেন কয় টাকায়? 10 টাকা 10 পয়সায় বা 10 টাকার ঘরে। এবং আরও মজার বিষয় হচ্ছে দেখেন এর ডিভিডেন্ডটা দেখেন, গত বছরের ডিভিডেন্ড দিয়েছে 10%। ডিভিডেন্ড হিস্ট্রিটা একটু দেখার চেষ্টা করেন, আস্তে আস্তে একটু কমছে, বাট 10% ডিভিডেন্ড দেওয়ার উদ্দেশ্য কি? গতবারের ইপিএস কত ছিল? যে গত 23 সালে 1 টাকা 86 পয়সা। 1 টাকা 86 পয়সার এগেনস্টে সে ইপিএস দিছে 10%, মানে 1 টাকা। তার মানে বুঝেন এখন যদি 4 টাকা তার ইপিএস হয়, তাহলে এর ডিভিডেন্ডটা কতটা পে আউট করতে পারে একটু কল্পনা করেন। আমার দেখে দেখে মনে হয়েছে যে এরা অনেস্টলি ডিভিডেন্ড এবং ইপিএস ডিক্লারেশন করে এবং ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে। দেখেন এইখানে ডিভিডেন্ড ইল্ড কত? প্রায় 10 টাকা, মানে 9 টাকা 90 পয়সা। এবার আমি মনে করতেছি বা আমার আশা যেটা, এর ডাটা দেখে আমার মনে হচ্ছে এ 10%-এর উপরে এইবার ডিভিডেন্ড পে আউট করবে, এবং ডিভিডেন্ড ইল্ডও বেশ ভালো। এবং এর মানি ফ্লোটাও দেখেন, চোখে পড়ার মতো মানি ফ্লো। আর আপনারা জানেন ব্যাংকে গত বছর বেশ ভালো প্রফিট হয়েছে, কয়েকটা ব্যাংকে দেখেছেন, তার মধ্যে মার্কেলটাইনও ব্যাংকও ছিল। ওরা হচ্ছে বিভিন্ন টাইপের ডলার, তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট বেশি হয়েছে, সেইখান থেকে আয় করেছে। এবং ফান্ডামেন্টালি এই ব্যাংকটা তেমন কোনো ব্যাড নিউজ নাই, আপনি ব্যাংকে গেলে ব্যাংকে আপনাকে টাকা দিচ্ছে, এই ব্যাংকটা মোটামুটি সেফ আমার যেটা মনে হচ্ছে, বা আমি যেটা ডাটা দেখে যেটা বুঝতেছি। তো আপনি যদি আগামী 4 মাসের জন্য বা আগামী 3 মাসের জন্য এই স্টকটা কিনে ফেলে রাখেন, শুধুমাত্র যদি ডিভিডেন্ডও খান, তারপরেও 10% পাচ্ছেন 3 মাসে। আর যদি আপনি এই ব্যাংকেই যদি এফডিআর করেন, তাহলে 10% 11% পাবেন কততে? 1 বছরে। যদি সঞ্চয়পত্রও কিনেন তাও আপনার সেটা 1 বছরে পাবেন। বাট এই শেয়ারটা যদি আপনি কিনে রাখেন এই রেটের কাছাকাছিতেই, 10 টাকার রেটের আশেপাশে যদি কিনে রাখেন, তাহলে এই স্টকটা থেকে আপনি প্রায় না, আপনি 10% ডিভিডেন্ড পাচ্ছেন, মানে 1 টাকা ডিভিডেন্ড পাবেন, মানে 3 মাস। আর ওইখানে আপনার সময় লাগতো কত? এই ব্যাংকে যদি এফডিআর করে রাখেন আপনি, তাহলে আপনার এই ব্যাংক আপনাকে
1 বছরে দিবে কয় টাকা? 1 বছরে দিবে 10 টাকা। তার মানে কি, ব্যাংকে আপনি টাকা না রেখে আপনি যদি এই ব্যাংকের শেয়ার কিনে রাখেন, এই ব্যাংকের মালিক হন, তাহলে আপনার জন্য বেটার না? আর টেকনিক্যাল দিকটা একটু চিন্তা করি, দেখেন অনেক দিন ধরে এই শেয়ারটা একটা সময় কত, সরকার পতনের পরে কত, 12 টাকা 92 মানে 13 টাকার ঘরে উঠেছিল। তারপরে শেয়ারটা কারেকশন হয়েছে এবং এই নিচের দিকে দেখেন, এই যে এইখানে একটা বক্স আঁকি রেখেছি, মার্কেটে যাই হচ্ছে, যেভাবেই হচ্ছে, এই শেয়ারটা কিন্তু বেশি নামতেছে না, আর বেশি কারেকশন হচ্ছে না। এ থেকে কি মনে হচ্ছে? এই জায়গাটাতে শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে। এবং নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে দেখেন বেশ ভালো ভলিউম নিচ্ছে, তার মানে এই নিচে কেউ না কেউ কিনছে, এখানে কেউ কিনে রাখছে এবং শর্ট অ্যাকুমুলেশন চলছে। আপনি প্যানিক হয়ে বিক্রি করে যদি দেন তাহলে ভিন্ন কথা, বাট আপনি যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, আপনি যদি একটু লং টার্মের কথা চিন্তা করেন, না আমার মানিটা আমি সেভ রাখবো, আমি ট্রেডিং পারপাসে যাব না, আমি ফান্ডামেন্টাল স্টকে যাব, তাহলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই মার্কেলটাইন ব্যাংকটা একটু রাখতে পারেন। যদি আপনার অলস মানি পড়ে থাকে, যদি চিন্তা করেন যে আমি টাকাটা এফডিআর করে রাখবো বা সঞ্চয়পত্র কিনে রাখবো, তাহলে ওই টাকা দিয়ে আপনি এইখানে 3 মাসের একটা ছোটোখাটো একটা ডিভিডেন্ড পাওয়ার পরে আপনি তারপরে যদি অন্যদিকে যান তাহলেও করতে পারেন। বাট আমি বলবো যে ওই ধরনের স্কিম থেকে, মানে এফডিআর এবং সঞ্চয়পত্র স্কিম থেকে এই শেয়ারটা কিনে রাখলে আপনি ডিভিডেন্ড দিয়েই পাবেন। আর মাশাল্লাহ যদি আপনার কোনো রকমে এইটা টান আসে, ক্যাপিটাল গেইন হয়, তাহলে তো কথাই নাই। একটা টান আসলে, ডিভিডেন্ড ভালো দিছে, ইপিএস ভালো আসছে, ডিভিডেন্ড 10%-এর উপরে দিছে, তখন তো এই শেয়ারটার একটা টান আসবে। তো আপনার তখন ডিভিডেন্ড ইস্যুর জন্য বসে থাকার দরকার নাই। আপনি কি করেন? আপনি ক্যাপিটাল গেইনটা তখন টেক করেন। দেখেন যদি যায়, যদি প্লে করে এইটা, ওই নিউজের সময় বা ডিভিডেন্ড ভালো দিলে, তখন আপনি মোটামুটি এই লেভেল পর্যন্ত আবার পাবেন। তার মানে কত? এখানে 27%, মোটামুটি একটা 27%-এর একটা গ্যাপ পাচ্ছেন যদি ক্যাপিটাল গেইন ভালো আসে। এবং আশা করি যে ডিভিডেন্ড যদি ভালো দেয় তাহলে এর একটা টান আসবে। পাবলিক তখন ওই ডিভিডেন্ড নেওয়ার জন্য বা করার জন্য, ডিভিডেন্ড খাওয়ার জন্য এই শেয়ারটার দিকে নজর দিবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। দেখেন এইখানে অ্যানুয়াল ইপিএসে এই যে 2017 সালে 3 টাকা 89 পয়সার ইপিএসের এগেনস্টে, মানে এর চাইতে বেশি ইপিএস রান কিন্তু এখন বর্তমানে করতেছে। কিন্তু 17 সালে কত ছিল? 3 টাকা 89 পয়সা ইপিএস আসছিল তার এগেনস্টে সে ডিভিডেন্ড দিছে কত একটু দেখে আসি। 2017 সালে এই যে দেখেন, 2017 সালে 17% ক্যাশ, 5% স্টক দিচ্ছে। আচ্ছা, স্টকটা বাদ দিয়ে দিলাম, স্টক আমি বাদ দিয়ে দিলাম, 17%। তার মানে 1 টাকা 70 পয়সা আপনাকে ডিভিডেন্ডই দিছে। আমি 17%-এর কথা বাদ দিয়ে দিলাম, মোটামুটি 12-15% যদি এইবার ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে এই স্টকটা কোথায় যাবে? তো চলেন 2017 সালে এই স্টকটা কোথায় ছিল এই ইপিএস বা এই ডিভিডেন্ডের কারণে একটু দেখে আসি। চলেন, এই যে দেখেন 2017 সাল কোথায় আছে, এই যে 2017 সাল, এই যে 15 টাকা এই স্টকটা ছিল 2017 সালে, সে গেছে কয় টাকায়? 29 টাকায়। তার মানে অলমোস্ট ডাবল হয়েছে। তার মানে আপনি যদি একটু ক্যাপিটাল গেইনের কথা চিন্তা করেন, যদি কোনো কারণে ভালো একটা ইপিএস দিয়ে দেয় এই স্টকটা, তাহলে বা এই স্টকটা ভালো একটা ডিভিডেন্ড দিয়ে দেয়, তাহলে আপনার ক্যাপিটাল গেইনের কথা চিন্তা করেন। আর নিচের দিকে পড়লে এই স্টকটা আহামরি পড়ার জায়গা নাই, আমি দেখতেছি আহামরি পড়ার জায়গা তেমন নাই। পড়লে এতদিন কারেকশন হইলে এই লেভেলটা নিয়ে কারেকশন হইতে, হ্যাঁ আপনি চাইলে, আপনি যদি একটু সেফ খেলতে চান বা সেফ জোনে থাকতে চান, আপনি এইখানে 50% করেন, আবার নিচের জন্য যে এইখানে 8 টাকার ঘরের জন্য আবার 50% রাখেন। আপনি 2 ভাগে ইনভেস্ট করেন। দরকার কি? আপনার মানি তো এমনিই ব্যাংকে পড়ে থাকবে, তো ওই মানিটা এইখানে কিছু ইনজেক্ট করেন আর কিছু ইনজেক্ট এই যদি ব্যাকআপ হিসেবে রাখেন, যদি পরে কখনো, আমার মনে হচ্ছে না এইখান থেকে পড়বে, বাট যদি পরে তাহলে আপনারা এইখান থেকে 50% কিনবেন। তো আমিও টুকটাক করে এই স্টকটা নেওয়ার চেষ্টা করতেছি। আমার অলস কিছু মানি পড়েছিল, যেটা দিয়ে আমি হয়তো বা সঞ্চয়পত্র কিনতাম, কিন্তু যেহেতু মার্কেটের সাথে ব্যবসা করি বা মার্কেটের সাথে আসি, তো আমি ওইভাবে করেই মানিটা একটু সেভ রেখেই এই স্টকটাতে টুকটুক করে বাই করার চেষ্টা করতেছি। এবং টুকটাক একটু প্ল্যানিং করা আছে আমার। আপনাদের যেভাবে প্ল্যানিং করলাম, আপনারা চাইলে এই স্টকটা দেখতে পারেন। ওকে, আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।